আবহবিকার ওয়েদারিং, ওয়েদার আবহাওয়া, আবহবিকার আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলার চূর্ণ বিচূর্ণ বা বিয়োজন। শিলার চূর্ণ বিচূর্ণ হওয়াকে বলা হয় যান্ত্রিক আবহবিকার, আর বিয়োজিত হওয়া শিলার খনিজগুলো বিয়োজিত হওয়া রাসায়নিক প্রক্রিয়ায় তাকে বলা হয় রাসায়নিক আবহবিকার। চূর্ণ বিচূর্ণ অর্থাৎ বিচূর্ণী ভবন কথাটা এই যান্ত্রিক আবহবিকারের সঙ্গে সম্পর্কযুক্ত। আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে স্তূপের মতো বা স্তরে স্তরে সঞ্চিত হলে সেই শিলাচূর্ণগুলোকে রেগোলিথ বলে। দেখতে পাচ্ছ, রেগোলিথ। এই রেগোলিথগুলো পরবর্তী সময়ে মৃত্তিকা তৈরি হয়, মৃত্তিকাতে পরিণত হয়। কি করে? এই শিলা চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে জৈব পদার্থ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মিশ্রিত হয়ে পরবর্তী সময়ে মৃত্তিকার সৃষ্টি হয়। যান্ত্রিক আবহবিকার মূলত উচ্চ অক্ষাংশে, উচ্চ পার্বত্য অঞ্চলে এবং উষ্ণ মরু অঞ্চলে দেখা যায়। উচ্চ অক্ষাংশে বলতে মেরু অঞ্চলে। এগুলো দেখানো হবে উষ্ণ মরু অঞ্চল অর্থাৎ সাহারা, আরবের মরুভূমি, কালাহারি, থর, এইগুলো আটাকামা, সোনেরান, এগুলো উষ্ণ মরু অঞ্চল। গোবি তাকলামাকান এগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ মরু অঞ্চল। আর অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড এগুলো শীতল মরু অঞ্চল, অর্থাৎ এখানে বরফের কার্যে যান্ত্রিক আবহবিকার দেখা যাবে। অর্থাৎ পৃথিবীর কোথায় কোথায় যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় সেগুলো এখানে বলা হচ্ছে। যান্ত্রিক আবহবিকার কীভাবে হয়, অর্থাৎ শিলা টুকরো টুকরো হয়ে ভেঙে যায় কেন? ভেঙে যাওয়ার কারণগুলো কি? এই ভেঙে যাওয়ার কারণের প্রধান কারণটি হলো উষ্ণতার তারতম্য, দিন আর রাত, এবং বছরের শীতকাল আর গ্রীষ্মকালের মধ্যে যে উষ্ণতার পার্থক্য হয়, সেই উষ্ণতার পার্থক্যের জন্যই শিলা চূর্ণ বিচূর্ণ হয়। তাহলে দৈনিক উষ্ণতার প্রসার এবং বার্ষিক উষ্ণতার প্রসারের জন্য তিনভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, সেটা পরে আলোচনা করছি। এখানে হচ্ছে তুষার কেলাস গঠন মূলত মেরু অঞ্চলে দেখা যাবে, লবণ কেলাস গঠন মূলত উষ্ণ মরু অঞ্চলে দেখা যাবে, আর ভারমুক্ত হয়ে প্রসারণ এটা মেরু অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যাবে। তাহলে আমরা যান্ত্রিক আবহবিকারে অর্থাৎ উষ্ণ মরু অঞ্চলে উষ্ণ মরু অঞ্চলে দৈনিক ও বার্ষিক উষ্ণতার পার্থক্য খুব বেশি, তাই এখানে শিলার সংকোচন ও প্রসারণের ফলে প্রধানত তিনভাবে আবহবিকার ঘটে বা শিলার চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। এক নম্বরে আমরা চলে যাব স্বল্পমোচন। উষ্ণতা তারতম্যের জন্য স্বল্পমোচন এক্সফোলিয়েশন প্রক্রিয়াটা কি? স্বল্পমোচন অর্থাৎ পেঁয়াজের খোসার মতো ছেড়ে ছেড়ে যাওয়া। পেঁয়াজের খোসার মতো এই যে কোন একটা শিলা দেখতে পাচ্ছ, শিলাখণ্ড, এটা পেঁয়াজের খোসার মতো কখন খুলে যাবে? মনে রাখতে হবে সমপ্রকৃতির খনিজ বিশিষ্ট শিলায় এটা দেখা যাবে। আর দুই নম্বর যেটা মনে রাখবে, শিলা কিন্তু তাপের উত্তম পরিবাহী নয়, তাই উষ্ণ মরু অঞ্চলে সমপ্রকৃতির খনিজ বিশিষ্ট শিলায় উপরের স্তর উষ্ণতার তারতম্যের জন্য ভিতরের চেয়ে বেশি প্রসারিত সংকুচিত হয়। কীরকম? ধরো দিনের বেলা উপরের স্তরটা, এই যে দিনের বেলা উপরের স্তরটা গরম হলো, প্রসারিত হলো। শিলা যেহেতু তাপের উত্তম পরিবাহী নয়, সেই জন্য তাপটা বেশি দূর প্রবেশ করতে পারলো না। রাতে দেখাচ্ছে, রাতে কি হবে? ওই উপরের স্তরটাই ঠান্ডা হবে তাপ বিকিরণ করে, তাহলে ওটা সংকুচিত হবে। তাহলে শিলার এই উপরের স্তরটায় একবার সংকোচন এবং প্রসারণ ফলে এই যে পেঁয়াজের খোসার মতো খুলে গেল,
এটাই হলো স্বল্পমোচন প্রক্রিয়া, যেটি গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে বেশি দেখা যায়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে পাহাড়গুলো দেখো, রাঁচি, দুমকা, দেওঘর, এখানে দেখবে এরকম পেঁয়াজের খোসার মতো দেখবে খুলে খুলে পড়ে যেতে দেখবে। এটা হচ্ছে স্বল্পমোচন প্রক্রিয়া। যদিও এদের উদাহরণ দিলাম রাঁচি, অ্যাকচুয়ালি উষ্ণবন অঞ্চলে এদের প্রাধান্য দেখা যায়, কিন্তু কাছাকাছির মধ্যে আমরা এই ঝাড়খণ্ডের বিষয়টা বললাম। নেক্সট হচ্ছে প্রস্তরখণ্ডী ভবন বা প্রস্তর চাই খণ্ডীকরণ, ব্লক ডিসইন্টিগ্রেশন বা পিণ্ড বিসরণ। মনে রাখতে হবে এখানে এই আবহবিকার ক্ষেত্রে উষ্ণমরু অঞ্চলে উষ্ণতা তারতম্যের জন্য শিলায় ফাটলের সৃষ্টি হলে এইরকম আবহবিকার ঘটে। শিলাস্তরে উষ্ণতা তারতম্যের জন্য ক্রমাগত অসম সংকোচন ও প্রসারণের ফলে অসংখ্য উল্লম্ব ফাটল ও অনুভূমিক ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে এই বড় বড় চাঁয়ের আকারে ভেঙে যায়। মূলত ব্যাসাল্ট শিলায় এই ধরনের আবহবিকার বেশি দেখা যায়। এবারে চলে যাব ক্ষুদ্রকণা বিসরণ গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যাবে শিলাগুলো। যান্ত্রিক আবহবিকারে এই প্রক্রিয়ায় উষ্ণমরু অঞ্চলে বিষম প্রকৃতির খনিজ বিশিষ্ট শিলা দ্বারা গঠিত উষ্ণমরু অঞ্চলে বিষম প্রকৃতির খনিজ বিশিষ্ট যে শিলা, সেখানে এগুলো দেখা যায়, ওই শিলায় দেখা যায়। তাহলে বিষম প্রকৃতির, ধরো কোনো একটা শিলাটার তামার খনিজ আছে, লোহার খনিজ আছে, অ্যালুমিনিয়ামের খনিজ আছে, অপ্র আছে, সিলিকা আছে। এর যখন দিনের বেলা উষ্ণ হবে তখন খনিজগুলো অসম হারে প্রসারিত হবে, আর সূর্য ডোবার পর বা যখন সূর্যের বিকেলের দিকে উত্তাপটা কমবে তখন এরাও তাপ ছাড়বে, অর্থাৎ দুপুর 2টোর পর মোটামুটি তাপ ছাড়তে শুরু করবে। এই তাপ ছাড়বে যখন, তখন এই যে বিভিন্ন খনিজগুলো তাদের কেউ কেউ দ্রুত তাপ ছেড়ে সংকুচিত হবে, আবার কোনো কোনো খনিজ আস্তে 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 সংকুচিত হবে। যে দ্রুত সংকুচিত হবে সে অন্যগুলোর থেকে একটা বিভেদ তৈরি হবে, নিয়ে ফেটে যাবে। আসলে এত টানের সৃষ্টি হয় বিকেলের দিকে যে শেষে শব্দ করে ভেঙে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। অনেকটা দেখবে হ্যারিকেনের কাছে যদি জল পায়, তাহলে জলটা যেখানে পায় সেইখানটা ঠান্ডা জলটা ওই জায়গাটা সংকুচিত হয়, আর পাশেরটা কিন্তু প্রসারিত হয়ে আছে। এই সংকোচন আর প্রসারণের মাঝখানে ফট করে কাঁচটা ভেঙে যায়। ওই জন্য তো বর্ষাকালে কাঁচ বেশি ভাঙে। বেলে পাথর গঠিত অঞ্চলে এই আবহবিকারের প্রাধান্য দেখা যায়। এবার দেখানো হচ্ছে তুষার কেলাস। মেনলি মেরু অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলা বরফ গলা জল ওই যে পর্বতের ফাটলের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে দিনের বেলা জল পর্বতের ফাটলের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে, জল থাকলো। রাতের বেলায় যখন উষ্ণতা কমে যাবে ওই জল কী হবে, বরফে পরিণত হবে, আর বরফ কী হবে, আয়তনে বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট? প্রায় 9% বৃদ্ধি পায়। তাহলে ওই ফাটলে কী করবে, দেখো চাপের সৃষ্টি করছে ওই বরফটা যখনই বৃদ্ধি পেল, আর তখন এই যে শিলার টুকরো হয়ে ভেঙে পড়ে গেল। এগুলো স্ক্রি বা ট্যালাস গঠিত হলো, চূর্ণ চূর্ণ শিলাগুলো। এইভাবেই তুষার কেলাসের মাধ্যমে আইস ক্রিস্টাল বা ফ্রস্ট ওয়েদারিং এর এইভাবেই সৃষ্টি হয়, অর্থাৎ শিলা টুকরো টুকরো হয়ে যায়। এবার আমরা পরের আবহবিকারে আসবো। বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবহবিকার ঘটায়।
তো যখন বৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবে আর্দ্র ঋতুতে শিলা একটু প্রসারিত হয়, আর শুষ্ক ঋতুতে একটু সংকুচিত হয়। এইভাবেও আবহবিকার ঘটে, তাছাড়া পরোক্ষেও ঘটে। এটা অত গুরুত্বপূর্ণ নয়, আমাদের যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে পরে দেখানো হবে, সেটা হচ্ছে লবণ কেলাস প্রক্রিয়া, ক্রিস্টালাইজেশন অফ সল্ট। মূলত উষ্ণ মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে লবণ দ্রবীভূত জলের বাষ্পীভবনের জন্য সৃষ্ট লবণের দানার প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, তাকে লবণ কেলাস প্রক্রিয়া বলে। আসলে শুষ্ক মরু অঞ্চলে কি হয়, আর্দ্র ঋতুতে ভূপৃষ্ঠের উপরিভাগের লবণ ধৌত প্রক্রিয়ায় শিলাস্তরে প্রবেশ করে। শুষ্ক ঋতুতে ওই যে ভৌমজল, নিচের যে ভৌমজল লবণ জল কৈশিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরে উঠে আসে। তখন কি হবে, যখন উপরে উঠে আসবে জলটা বাষ্পীভূত হয়ে যাবে, আর লবণ কি হবে, দানাদার আকারে উপরে পড়ে থাকবে। এই দানাগুলো কি করবে, শিলায় প্রচণ্ড চাপের সৃষ্টি করবে, নিয়ে খুব ছোটো 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 কণায় ভেঙে যাবে। অনেকটা দেখবে বাথরুমের পাশে যে দেয়ালগুলো, সেই দেয়ালের সিমেন্টগুলো দেখবে অনেক সময় খসে 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 পড়ে, বলে নোনা ধরে গেছে। ঠিক এখানে ওই লবণ জল কি হয়, দেওয়ালে এসে জলটা বাষ্পীভূত হলে লবণের দানাগুলো পড়ে থাকে, ওই সিমেন্টের গাত্রে দেওয়ালে চাপ সৃষ্টি করে ভেঙে যায়। এখানে ভারমুক্ত হয়ে প্রসারণের কথা বলা হচ্ছে। ছবিতে উপরের শিলাস্তরগুলো ক্ষয়ের ফলে সরে গেছে, তাহলে নিচের যে শিলাস্তর, এই নিচের শিলাস্তরের কি হবে, ওই উপরের শিলাস্তর সরে গেলে নিচে ভারটা মুক্ত হবে, অর্থাৎ ওজনটা কমে যাবে। তখন ওই নিচের শিলাস্তরে ভার মুক্ত হয়ে গেলেই প্রসারিত হবে এবং অজস্র ফাটল তৈরি হবে, আর ফাটলের সৃষ্টি হলে ভেঙে ভেঙে যাবে। অনেকটা অ্যান্টার্কটিকায় বরফের স্তূপ যদি গলে যায়, তাহলে নিচের শিলাস্তরগুলো এইভাবেই ফেটে 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 যাবে। ওকে, বাই।